ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক ডক্টর তৌফিক জোয়ারদার। শুধু বাংলাদেশের না, বিশ্বের যদি আমরা সবচেয়ে প্রতিশ্রুতিশীল কিছু একাডেমিকের কথা চিন্তা করি, যারা লাইফ সায়েন্স নিয়ে বড় ভূমিকা রাখছেন, কিভাবে ফ্যামিলি প্ল্যানিং করা যায় সেগুলো নিয়ে কাজ করছেন। এবং আমরা দেখেছি ওনার অনেক রিসার্চ আর্টিকেল রয়েছে, অনেক গবেষণাধর্মী কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে ডিউক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, প্রত্যেকটা ক্ষেত্রে উনি বড় ভূমিকা রেখেছেন। এবং আরও একটা বড় পরিচয়, আন্দোলন সংগ্রামের সময় বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ন্যারেটিভ তৈরিতে ওনার অনেক বড় ভূমিকা ছিল। আমি তৌফিক ভাইকে কিছু বলবার জন্য অনুরোধ করছি, প্লিজ। স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য নীতি নিয়ে পড়াতে গিয়ে প্রথম ক্লাসে আমি ছাত্রছাত্রীদেরকে একটা প্রশ্ন করি যে তোমরা একটা ছবি এঁকে আমাকে বোঝাও যে স্বাস্থ্য ব্যবস্থা বলতে তোমরা কি বোঝো, তোমাদের মাথায় কোন ছবিটা আসে। কিন্তু তারা যখন ছবিটা এঁকে আমাকে দেয়, সেই ছবির মধ্যে থাকে একজন নার্সের ছবি বা একজন স্টেথোস্কোপ কাঁধে নিয়ে একজন ডাক্তারের ছবি, কখনো অ্যাম্বুলেন্সের ছবি, সেখানে ক্রস আঁকা, অথবা একটা হাসপাতালের ছবি। কিন্তু আমি তাদেরকে তখন বলি যে আসলে কিন্তু স্বাস্থ্য মানে কেবলমাত্র এই বিষয়গুলো নয়, কেবলমাত্র ডাক্তার নয়, কেবলমাত্র হাসপাতাল নয়, এর বাইরেও কিন্তু স্বাস্থ্য আছে। স্বাস্থ্য যেই নাতি বা নাতনিটি তার দাদা বা দাদিকে পাশ ফিরিয়ে শোয়ায়, ডায়াবেটিসের ওষুধটা দেয়, হাসপাতালে নিয়ে যায়, সে কি স্বাস্থ্যের কাজ করছে না? তার কাজও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কাজের মধ্যেই পড়ে। আমাদের কমিউনিটিতে যে মানুষগুলো সেবা দেয় তারাও স্বাস্থ্যের মধ্যে পড়ে। কমিউনিটি এম্পাওয়ারমেন্টের সাথে স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে, এমনকি রাজনীতির সাথেও স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে। কাজেই স্বাস্থ্য মানে কেবলমাত্র একটা পেশাজীবী গোষ্ঠীর কাজ তাই নয়, তাদের ভূমিকা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক কাজ আমাদের রয়েছে। একটা অভিজ্ঞতার কথা বলি, আমরা যখন মেডিকেলে পড়তাম, এখানে যারা মেডিকেলের আরো আছেন তারা জানবেন, রেসিডেন্সিয়াল ফিল্ড সাইড ট্রেনিং বলে আমাদের একটা ট্রেনিং হয়। সেখানে আমাদেরকে তথ্য সংগ্রহ করার জন্য বা উপাত্ত সংগ্রহ করার জন্য গ্রামে গঞ্জে যেতে হয়। আমরা গিয়েছিলাম পলাশবাড়ি বলে একটা উপজেলায়, গাইবান্ধার। সেখানে আমাদের ডেটা কালেকশন করার সময় যখন আমি একজন কৃষককে জিজ্ঞেস করলাম, আমার কোশ্চেনিয়ারে ছিল যে আপনি কি স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করেন কিনা, তিনি আমাকে হাত ধরে নিয়ে গেলেন তার পাশে একটা ছোট্ট জায়গায়, গিয়ে বললেন যে এই দেখেন এই কুড়ে ঘরটা, এটা আমার 14 পুরুষ থেকে ভাগ হতে হতে এসে এই ছোট্ট যে জায়গাটা আছে, এইটা আমার মানে সর্বস্ব, আমি যা পেয়েছি আমার পূর্বপুরুষের কাছ থেকে এইটুকুন জায়গায় আমি পেয়েছি। এখানে আমি কি এখন পায়খানা বানাবো নাকি এর মধ্যে আমি থাকবো? আমি একটা ধাক্কা খেলাম। আমি শহরে পড়াশোনা করেছি, আসলে গ্রামীণ বাস্তবতা আমার খুব একটা বেশি জানা ছিল না। এই প্রশ্নের উত্তর আমি আসলে একজন তরুণ মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমার কাছে জিনিসটা প্রথম একটা ধাক্কা খেলাম। আপনারা জানেন উত্তরবঙ্গে একটা রোগ হয় গলগণ্ড, এবং সেটার জন্য যে আয়োডিনের অভাব অন্যতম একটা দায়ী একটা কারণ। তো যখন আমার সার্ভের আরেকটা কোয়েশ্চেন, একটা মাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি আয়োডিন যুক্ত লবণ খান, কারণ আপনাদের এলাকায় তো গলগণ্ড রোগের একটা প্রকোপ আছে। ঠিক একই দৃষ্টিতে আমার দিকে তিনি তাকিয়ে থাকলেন এবং বললেন যে খোলা লবণ আমি খাই, তার কারণ হচ্ছে আমি যদি আয়োডাইজড লবণ আমি খেতে চাই, তার জন্য আমার যে এক্সট্রা টাকাটা লাগবে, যে অতিরিক্ত টাকাটা লাগবে, সেটা নিয়ে আমার পুরো পরিবার 2 বাচ্চা সহ আমাকে 3 থেকে 4 দিন না খেয়ে থাকতে হবে। আমি 3-4 দিন না খেয়ে থাকার থেকে বরং আমার জন্য ভালো যে ভবিষ্যতে আমার গলগণ্ড হবে কিনা আমি জানি না, বরং আমি 3 দিন আমার ফ্যামিলি নিয়ে আমি খাওয়া দাওয়া করে বাঁচতে চাই। আমার ওই আয়োডিন যুক্ত লবণ আমার কাছে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না, আমার বাচ্চার মুখে খাবার তুলে দেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ। একজন তরুণ মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি বুঝলাম যে আসলে এটা মানুষের যে স্বাস্থ্য, সেটা কেবলমাত্র ওষুধের বিষয় না, ডাক্তারের বিষয় না। এখানে সমাজ, অর্থনীতি, রাজনীতির একটা গভীর যোগাযোগ আছে। বড় হয়ে পরে জেনেছি এটাকে বলে স্বাস্থ্যের সামাজিক নির্ণায়ক বা সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ। তখন সেগুলো আমার জানা ছিল না। আমার তখন থেকে আমার একটা বুঝ আমার ভেতরে তৈরি হলো যে স্বাস্থ্য কেবলমাত্র চিকিৎসা নয়, স্বাস্থ্য কেবলমাত্র ওষুধ নয়, স্বাস্থ্য কেবলমাত্র হাসপাতাল নয়। স্বাস্থ্যের সাথে সমাজের সম্পর্ক আছে, স্বাস্থ্যের সাথে রাজনীতির সম্পর্ক আছে, স্বাস্থ্যের সাথে সমাজের একটা গভীর এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। স্বাস্থ্যের সাথে অর্থনীতির একটা গভীর যোগাযোগ আছে। কিভাবে সেটা বলছি, আমাদের কাছে আমরা যখন কোনো ওষুধ কিনতে যাই বা ডাক্তারের কাছে যাই, আমরা আমাদের পকেট থেকে টাকা দেই সাধারণত, বিশেষ করে প্রাইভেট সেক্টরে গেলে, এমনকি পাবলিক সেক্টরে আমার ওষুধটা কিন্তু আমার নিজের পকেটের পয়সা দিয়েই কিনে খেতে হয়। এটা করতে করতে আমাদের মাঝে একটা ধারণা জন্মেছে বোধহয় এটা সারা পৃথিবীতেই বোধহয় এভাবেই চলে, কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা না। স্বাস্থ্যের অর্থায়ন অন্য যে কোনো বিষয়ের অর্থায়ন থেকে অনেকখানি পৃথক। তার কারণ হচ্ছে বাজার মার্কেট যেভাবে ফাংশন করে, তার জন্য যে শর্তগুলো কাজ করে, স্বাস্থ্যের ক্ষেত্রে সেই শর্তগুলো কাজ করে না। কেন?
আপনার বাজার অর্থনীতি কাজ করার অন্যতম শর্ত হচ্ছে ইনফরমেশন অ্যাসিমেট্রি। আপনি একটি শাড়ি কিনবেন, সেই শাড়ির গুণাগুণ আপনি যেমন জানেন, আপনার থেকে যিনি বিক্রেতা তিনি হয়তো অল্প একটু বেশি জানেন, কিন্তু ইনফরমেশনের মধ্যে একটা সিমেট্রি আছে। কিন্তু আপনি যখন আপনার হার্টে একটা রিং পরাতে যান, আপনার নলেজ এবং ডাক্তারের নলেজের মাঝে পার্থক্য হচ্ছে পর্বত প্রমাণ। তো এই ইনফরমেশন অ্যাসিমেট্রি নিয়ে আপনি কখনো আপনার বিক্রেতার সাথে ক্রেতার যে একটা একটা ইয়ে করা লাগে, মানে তাদের মাঝে যে কথোপকথনটা করা লাগে, সেটা করা কখনো সম্ভব হয় না। আবার দেখেন আকস্মিকতা, আপনি যদি মনে করেন আমি একটা গাড়ি কিনবো অথবা আমি একটা MBA করবো, আপনি টাকা জমিয়ে কাজটা করতে পারেন, কিন্তু আপনার যেদিন হার্ট অ্যাটাক হবে, আপনি কিন্তু যত বড় লোকই হন, ওই মুহূর্তে যদি আপনার পকেটে পয়সা না থাকে, আপনি গিয়ে কিন্তু আপনি চিকিৎসাটা সঠিকভাবে নিতে পারবেন না। অর্থাৎ আকস্মিকতাও স্বাস্থ্যের অর্থায়নের একটা বিশেষ দিক। আরেকটা বিষয় হচ্ছে যে এক্সটার্নালিটি, অর্থাৎ আপনি মনে করেন আপনি একটা কলম কিনেছেন কিংবা একটা শার্ট কিনেছেন অথবা একটা যে কোনো জিনিস আপনি কিনেছেন, সেই বিষয়টা আপনি ব্যবহার করছেন, আপনারই কাজে লাগছে। আবার আপনি যদি একটা ক্ষতিকর অভ্যাস করেন, সেই ক্ষতির প্রভাবটা মূলত আপনার মাঝেই থাকবে। কিন্তু আপনি দেখেন স্বাস্থ্যের ক্ষেত্রে কি হয়, আপনি যদি একটা ভালো কাজ করেন, আপনি ভ্যাকসিন নিচ্ছেন, আপনি আপনার ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে আপনার আশেপাশের মানুষকেও কিন্তু সুরক্ষা দিচ্ছেন। আপনি যদি একটা অস্বাস্থ্যকর উপায়ে চলাফেরা করেন, আপনার খারাপ জীবন আচরণের প্রভাব আপনার পরিবারের উপরে পড়বে। অর্থাৎ এটার একটা পজিটিভ এবং নেগেটিভ এক্সটার্নালিটি আছে। তার মানে কেবলমাত্র অর্থনীতির যেই ক্লাসিক সংজ্ঞা, সেটা দিয়ে স্বাস্থ্যকে বিবেচনা করা যায় না। স্বাস্থ্যের জন্য অন্য একটা মডেল প্রয়োজন। তো এই মডেলটা কি? এটার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে অর্থায়নের বিভিন্ন রকমের মডেল আছে। জার্মানিতে যেমন শুরু হয়েছিল বিসমার্ক মডেল। আপনি চাকরি নিতে যাবেন, আপনাকে যিনি চাকরি দিবেন তিনি আপনার একটা ইন্স্যুরেন্স করতে বাধ্য। এটা আপনার দায়িত্ব না, আপনার যিনি এমপ্লয়ার তিনি আপনাকে চাকরির সাথে সাথে একটা ইন্স্যুরেন্স দিবেন। আবার ইংল্যান্ডে উইলিয়াম বেভারেজ, যার মডেলের ভিত্তিতে, যার চিন্তার ভিত্তিতে বেসিক্যালি NHS এর মডেলটা প্রতিষ্ঠিত হয়েছে, সেখানের মডেলটা কি, যে আমি যেমন জানি না যে আমার হার্ট ডিজিজ হবে কিনা, ডায়াবেটিস হবে কিনা, কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল মেথডে জানি যে একটা দেশে কত শতাংশ মানুষের ডায়াবেটিস হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, ডায়রিয়া হতে পারে, অন্যান্য রোগ হতে পারে। অর্থাৎ আমি একজন ব্যক্তির ক্ষেত্রে আমি ভবিষ্যৎবাণী করতে না পারলেও আমি সমাজের ক্ষেত্রে আমি কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল ভবিষ্যৎবাণী করতে পারি। সেই ভবিষ্যৎবাণীর ভিত্তিতে, অর্থাৎ সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে কিন্তু আমি আগেই নির্ধারণ করে রাখতে পারি যে আমার সমাজে যদি 10 জন লোকের ডায়াবেটিস হয়, সেটার জন্য কি পরিমাণ খরচ হতে পারে। তো 10 জন মানুষ যদি আমার যদি সমাজে 100 জন থাকে, প্রত্যেকের কাছ থেকে আমি যদি আগেই সেই টাকাটা নিয়ে নিই, তাহলে কিন্তু আমার যেই মুহূর্তে আমার প্রয়োজন হবে, সেই মুহূর্তে আর টাকার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। তো তিনি এই মডেলটা চালু করলেন ইংল্যান্ডে, যেটা NHS এর বেভারেজ মডেল যেটাকে বলে, উইলিয়াম বেভারেজ তার মডেল। কিন্তু টাকাটা কি সবাই সমানভাবে দেবে? না, সমাজে যাদের সামর্থ্য বেশি আছে তারা একটু বেশি টাকা দিবে, যার সামর্থ্য কম আছে সে দেবে না, অথবা যে বেলো পভার্টি লাইন, অর্থাৎ সক্ষমতার সীমার একদম নিচে যারা বসবাস করেন, তারা হয়তো কিছুই দিবেন না। কিন্তু যখন প্রয়োজন হবে তখন আপনার একটা হেলথ কার্ড থাকবে। সেই কার্ড নিয়ে যিনি যাবেন স্বাস্থ্য সেবা নিতে, তাকে জিজ্ঞেস করা হবে না আপনি 50,000 টাকা দিয়েছিলেন না 50 টাকা দিয়েছিলেন আমার ফান্ডে, সেটা জিজ্ঞেস করা হবে না। প্রয়োজন অনুযায়ী, তার যে প্রয়োজন সেই অনুযায়ী তিনি ওই কার্ডটা দেখিয়ে তিনি স্বাস্থ্য সেবাটা পেয়ে যাবেন। এটাই বেভারেজ মডেল। এখানে একটা মজার তথ্য দিয়ে রাখি, এই যে ভদ্রলোক 1869 সালে যার জন্ম, এই বেভারেজের জন্ম কিন্তু এই বাংলাদেশে, যার কথা আমরা পড়ি, তার বাবা ছিলেন একজন ব্রিটিশ পাবলিক সেক্টরের একজন স্টাফ ছিলেন, কর্মকর্তা ছিলেন। রংপুরে তার জন্ম হয়েছিল 1869 সালে, ব্রিটিশদের অধীনে আর কি, ব্রিটিশ কলোনিয়াল রুলের সময় তার জন্ম হয়েছিল। এই ভদ্রলোকের পড়া আমরা এখন যারা জনস্বাস্থ্য নিয়ে গবেষণা করি, আমরা তার মডেল নিয়ে এখন পড়াশোনা করি। সরি তৌফিক ভাই, আমাদের তো অনেক স্পিকার আছে, আপনার সময়ের অর্ধেকের বেশি শেষ। জাস্ট এজ এ রিমাইন্ডার। হ্যাঁ, আমি একদম খুব বেশিক্ষণ লাগবে না, অর্ধেক সময় থাকলে যথেষ্ট, আমি এর মধ্যে শেষ করে ফেলবো। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যের বিষয়টা কিন্তু কেবলমাত্র চিকিৎসার বিষয় নয়, এর সাথে সমাজ, রাজনীতি এবং অর্থনীতির একটা যোগাযোগ আছে, এবং আরো বেশি যোগাযোগ আছে রাজনীতির। তাহলে এই যে রাজনীতির যোগাযোগটা কিভাবে আমাদের দেশে প্রথম আসলো, সেটা আসলো হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 5ম সংশোধনীতে তিনি একটা ছোট্ট কথা যুক্ত করেছিলেন, যে সামাজিক ন্যায় বিচারের কথাটা তিনি বলেছিলেন। কিন্তু এই সামাজিক ন্যায় বিচার শব্দটা কিন্তু একটা কেবলমাত্র কথার কথা নয়, এটার অনেক গভীর দোতনা আছে। এর সাথে মানুষের যে একজন সামাজিক প্রাণী হিসেবে তার প্রতি যে ন্যায় বিচার, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার হওয়ার প্রয়োজন আছে, সেই বিষয়টা প্রথম উঠে আসে।
আমি আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে রুডলফ ভার্কো, যাকে মডার্ন প্যাথোলজির জনক বলা হয়। তিনি সেই প্রাশিয়াতে 1847 সালে টাইফাস এপিডেমিক হয় আর কি। তখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি গিয়ে দেখেন যে কেন এটা হচ্ছে। তিনি যখন গ্রামে গিয়ে দেখলেন যে আসলে টাইফাসের যেই জীবাণু রিকেটশিয়ার জন্য যেটা হচ্ছে, সেটা সবার মধ্যে হচ্ছে না, এটা হচ্ছে গরিবদের মধ্যে, যার অর্থনীতির অবস্থা দুর্বল, যে সামাজিকভাবে রাজনৈতিকভাবে পশ্চাৎপদ, এরকম মানুষজনের মধ্যে হচ্ছে। তার মানে তিনি একটা ডিসিশনে আসলেন যে তার মানে এটা কেবলমাত্র একটা মাইক্রো অর্গানিজমের কারণেই যে তার রোগটা হচ্ছে তা না, এটা তার রোগটা হচ্ছে আরো অর্থনৈতিক সামাজিক কারণে তার রোগটা হচ্ছে। এবং তিনি তার ফিল্ড সার্ভে থেকে ফিরে এসে বললেন যে মেডিসিন ইজ এ সোশ্যাল সায়েন্স। প্রথম বললেন আমরা কি মনে করি মেডিসিন হচ্ছে একটা এটা টেকনোলজির বিষয়, এটা বায়োলজির বিষয়, কিন্তু তিনি বললেন যে না, মেডিসিন হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান। এবং তিনি সাথে আরেকটা কথা বললেন, অ্যান্ড পলিটিক্স ইজ নাথিং এলস বাট মেডিসিন অন এ গ্র্যান্ড স্কেল। অর্থাৎ তিনি ডাক্তারদেরকে সমাজবিজ্ঞানী বানিয়ে দিলেন এবং রাজনীতিবিদদেরকে ডাক্তার বানিয়ে দিলেন। কারণ রাজনীতিবিদদের হাতে যেই ক্ষমতা আছে তার উপরে কিন্তু মানুষের স্বাস্থ্যের বড় অংশ নির্ভর করে। তার ওষুধের প্রয়োজন হবে কিনা সেটা নির্ভর করে আমাদের দেশের রাজনীতিবিদরা কি ধরনের নীতি প্রণয়ন করছেন সেটার উপরে। আমরা আমাদের দেশে যখন ছাত্র দলের কথা বলি, রাজনৈতিক দলগুলোর কথা বলি, আমরা বলি যে এরা তো কোনো কাজ করে না, স্বাস্থ্য নিয়ে তাদের স্বাস্থ্য কেন, কোনো কিছু নিয়ে তারা কাজ করে না, তারা নেতিবাচক একটা ধ্যান ধারণা প্রচলিত আছে। অথচ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জেনেছি যে সেখানে একটা প্রতিষ্ঠান চালু হয়েছে, কমল মেডিএইড। কমল কার নাম জানেন তো? অবশ্যই আপনারা জানেন, আপনারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাক নামে প্রতিষ্ঠিত একটা সংগঠন, ছাত্র দলের ছেলেরা এটা প্রচলিত করেছিল। সেই সংগঠনটি মাত্র 3 মাসে 103 জন শিক্ষার্থীকে টেলিমেডিসিন সেবা দিয়েছে, 109 জন শিক্ষার্থীকে ওষুধ সরবরাহ করেছে বিনামূল্যে। তারা নারীদের যে হোস্টেলগুলো আছে সেখানে 33% কম খরচে স্যানিটারি প্যাড সরবরাহ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমাদের ছাত্র দলের ছেলেমেয়েরা কিন্তু কাজ করেছে, সেখানে হেপাটাইটিসের ব্যাপারে তারা সচেতনতা তৈরি করেছে। এবং এই কাজগুলো যারা করেছে, এখানে একটা মজার অ্যানেকডোট দিই, যে ছেলেটা এই কাজটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের ছাত্র দলের প্রচার সম্পাদক, এবং তার বাড়ি কিন্তু খুলনায়। ঠিক আছে, আপনারা হয়তো অনেকে চিনবেন, সে কাজ করেছে অনেক। তার নাম হচ্ছে হামিম। সে এই কাজগুলো করেছে, খুলনার একটা ছেলে। সেজন্য আমি আজকে উদাহরণটা তার দিলাম, কিন্তু এই ধরনের কাজ অনেক হচ্ছে। তো আমাদের স্বাস্থ্য খাতের যদি আমরা উন্নয়ন করতে চাই, কেবলমাত্র বড় বড় হাসপাতাল বানালে হবে না, আমাদের আরো অনেক বিষয় আমাদের নজর দিতে হবে। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংস্কার কমিশনের কাছে কিছু প্রস্তাব রেখেছিলাম। যেমন আমরা বলেছিলাম যে মেডিকেলের যে ভর্তি পরীক্ষায় সেখানে একটা কোটা ব্যবস্থা আছে, সেই কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে। আমি কোনোদিন, আমার দেশে বাড়ি চুয়াডাঙ্গা, আমি চুয়াডাঙ্গায় থাকি নাই, কিন্তু আমি যদি মনে করি যে আমি চুয়াডাঙ্গার কোটাতে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষায় ভর্তি হতে চাই, আমি ভর্তি হতে পারবো, এটা কি ন্যায্য হলো? তাই আমাদের একটা প্রস্তাব ছিল বিএনপির পক্ষ থেকে যে না, কোটা হতে হবে তাদের জন্যই প্রযোজ্য যারা ওই উপজেলা থেকে এইচএসসি এবং এসএসসি পাশ করেছে, কেবলমাত্র তারাই এই কোটার অধিকারী হবে। তার পূর্বপুরুষরা সেই জেলায় বা উপজেলায় বসবাস করলেই সে এই কোটার অধিকারী হবে না। আমরা বলেছি যে বিসিএস এর যে স্বাস্থ্য ক্যাডার আছে, সেখানে বর্তমানে একটা ট্র্যাক আছে। আমরা বলেছি সেখানে জনস্বাস্থ্য ট্র্যাক থাকতে হবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্র্যাক থাকতে হবে, এবং চিকিৎসা সেবা প্রদান করার জন্য আলাদা ট্র্যাক থাকতে হবে। আমরা বলেছি যে নগরবাসীর স্বাস্থ্য সেবা বর্তমানে স্বাস্থ্য বিভাগের হাতে নেই, সেটা স্বাস্থ্য বিভাগের হাতে দিতে হবে। আমরা জানি যে আমাদের দেশে সকল সিদ্ধান্ত সেন্ট্রালি নেওয়া হয়। আমরা বলেছি না, সিদ্ধান্তগুলো সেন্ট্রালি হবে না, উপজেলা থেকে এমনকি একদম গ্রাম থেকে সিদ্ধান্তগুলো আসবে, সেন্ট্রাল পর্যায়ে যাবে, এবং সেখানে সেই অনুযায়ী অর্থাৎ ডিমান্ড অনুযায়ী বাজেট বরাদ্দ করতে হবে। আমরা জানি যে আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কেন ভিড় হয়, আমাদের দেশের হাসপাতালগুলোতে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা স্বাস্থ্য কেন্দ্র, কারণ সব স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালগুলোতে একটা নির্দিষ্ট সংখ্যক বেড আছে, অথচ সবগুলো উপজেলার ডেমোগ্রাফি এক নয়, স্বাস্থ্যের যেই বিন্যাস সেটা এক নয়, সব জায়গায় একই রকম মানুষ বসবাস করে না, একই রকম রোগ হয় না। তো এই সিদ্ধান্তগুলো আসলে উপর থেকে চাপিয়ে দেওয়া হতে হবে না, এটা
এটা একদম লোকাল লেভেল থেকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং সর্বোপরি আমরা আরো বলেছি যে বাংলাদেশ থেকে মানুষ এখন দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেয়, কিন্তু বাংলাদেশে যেন মানুষ আসে। আমাদের পক্ষে এই মুহূর্তে খুব হাইটেক সলিউশন তৈরি করা সম্ভব নয়, কিন্তু আমরা যদি লো টেক সলিউশন কিন্তু হাই কোয়ালিটিতে দিতে পারি, ধরেন একটা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন, সেটাই আমরা যদি খুব ভালোভাবে দিতে পারি, আমেরিকা থেকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসবে, কারণ সে তার প্লেন ফেয়ার দিয়ে বাংলাদেশে এই চিকিৎসাটা যদি নিয়ে ফেরত যায়, তার দেশের থেকেও অর্ধেক খরচে সেটা দেওয়া সম্ভব। কিন্তু সে কিন্তু একই মানের সেবা পাচ্ছে। এটা খুব হাইটেক কোনো ইয়ে না, এটা বাংলাদেশের সার্জনরা জেলা পর্যায়ে অহরহ করছে। কিন্তু আপনি যদি শুধু কোয়ালিটি অফ কেয়ারটা এনশিওর করেন, তাহলে এই সেবাগুলো বাংলাদেশে দেওয়া সম্ভব। এবং বাইরের থেকে, অর্থাৎ আউট অফ দ্য বক্স একটা চিন্তা, যে আমরা মনে করছি যে আমরা দেশের বাইরে যাব, কিন্তু দেশের বাইরে যে মানুষগুলো আছে তারাও বাংলাদেশে লো টেক বাট হাই কোয়ালিটি সেবা নিতে বাংলাদেশে আসতে পারে। আমাদের দেশে বয়োবৃদ্ধ, সারা পৃথিবীতেই বয়োবৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরবর্তীকালে বিএনপির হাত ধরে কিন্তু দেশের বাইরে প্রচুর পরিমাণে, বিশেষ করে আরব দেশগুলোতে প্রচুর মানুষকে আমরা শ্রমিক হিসেবে বা বিভিন্ন কাজে আমরা নিয়োগ করেছি। আমরা সেটাকে আরো বিস্তৃত করতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশে এখন ডেমোগ্রাফিক ট্রানজিশন হয়েছে, প্রচুর বৃদ্ধ মানুষ সেখানে আছেন। তাদের সেবার জন্য আমরা যদি কিছু মানুষকে এল্ডারলি কেয়ার গিভার হিসেবে আমরা সিঙ্গাপুরে পাঠাতে পারি, সাউথ কোরিয়াতে পাঠাতে পারি, জাপানে পাঠাতে পারি, চায়নাতে পাঠাতে পারি, ইউরোপের বিভিন্ন দেশে পাঠাতে পারি, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ এখানে রয়ে গেছে। আমরা এগুলোর কথাও আমাদের প্রস্তাবে বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি, কমিউনিটি এমপ্যানেলমেন্টের কথা বলেছি, এবং সর্বোপরি আমরা একটা মেডিকেল কোর্ট প্রতিষ্ঠার কথা বলেছি। অর্থাৎ আমরা যে কথাগুলো বলেছি, আমরা কিন্তু কেবলমাত্র বড় বড় হাসপাতাল করতে হবে বলি নাই। আমরা যেটা বলেছি সেটা সমাজের কথা বলেছি। আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজের কথা বলেছি, সমাজের কথা বলেছি। এই যে এতক্ষণ ধরে এই কথাগুলো আমি বললাম, সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথের কথা আমি বললাম, এনএইচএস এর কথা বললাম, কমিউনিটি এমপ্যানেলমেন্টের কথা বললাম, অর্থায়নের কথা বললাম। আপনাদের হাতের কাছে যদি 31 দফার 26 নম্বর দফাটা যদি থেকে থাকে, একটু কষ্ট করে উল্টে দেখেন কি লেখা আছে। দেখেন তো, সেখানে লেখা আছে, স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করিয়া সবার জন্য স্বাস্থ্য ও বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের এনএইচএস এর আদলে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করিয়া সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হইবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ করা হইবে। দারিদ্র বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা হইবে। কি এতক্ষণ যা বললাম তার সাথে মেলে এই কথাগুলো? মেলে কি? এটাই বিএনপি। 31 দফাকে হালকাভাবে নেবেন না, এর মধ্যে অনেক কথা আছে। অল্প কথার মধ্যে যে জিনিসগুলো বলা আছে, আমি একটু ভাব সম্প্রসারণ করে আপনাদেরকে বললাম। আমি 31 দফার বাইরে একটা কথাও বলি নাই। ধন্যবাদ।